আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। দর্শক, আজ ১৩ই জুলাই ২০২৬ আর গতকাল রাত নামতেই ইরানের উপর ভয়াবহ হামলার খবর সামনে চলে এসেছে। যেটার ভয় সবাই পাচ্ছিল, শেষমেশ সেটাই ঘটে গেল। গতকাল ১২ই জুলাই গভীর রাতে আমেরিকা আবারও ইরানের উপর বড়সড় হামলা চালিয়েছে। আর এর পরপরই পুরো মিডল ইস্টের পরিস্থিতি আগের চেয়ে অনেক বেশি ভয়ানক হয়ে উঠেছে। অবশ্য ইরানও ছেড়ে কথা বলেনি, তারা পাল্টা বড় হামলা করে বেশ কয়েকজন আমেরিকান সেনাকে মেরে ফেলার দাবি করেছে, যার প্রমাণ আমি একটু পরেই আপনাদের দেখাবো। কিন্তু দর্শক, এর চেয়েও ভয়ঙ্কর একটা খবর আছে। একটা দাবি উঠছে যে ইরানের পরমাণু ঘাঁটিতেও নাকি হামলা হয়েছে। যদি এর ফলে বড় কোনো ক্ষতি হয়, তবে পুরো আরব বিশ্বে নিউক্লিয়ার রেডিয়েশন ছড়িয়ে পড়তে পারে। এই হামলাগুলো গভীর রাতে হয়েছে। এখন এক এক করে শুনুন এই হামলাগুলোতে ঠিক কোথায় কোথায় নিশানা করা হয়েছে। প্রতিটি জায়গার খবর এবং ছবি আমি আপনাদের এখন দেখাবো। দর্শক, গতকাল ১২ই জুলাই রাতে আমেরিকার সেন্ট্রাল কমান্ড হরমুজ প্রণালীর আশেপাশে ইরানের বেশ কয়েকটি মিলিটারি ঘাঁটিতে নতুন করে হামলা চালিয়েছে। রিপোর্ট অনুযায়ী এই হামলাগুলোতে ইরানের মিসাইল সিস্টেম, এয়ার ডিফেন্স সিস্টেম এবং আইআরজিসির বেশ কয়েকটি স্পিড বোটকে সরাসরি নিশানা করা হয়েছে। অন্যদিকে ইরান কি বলছে? ইরান বলছে যে তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোসম আইল্যান্ডে ১০ থেকে ১১টি মিসাইল ছোড়া হয়েছে। দর্শক, এই আইল্যান্ডটা কিন্তু যে সে জায়গা নয়, এখানেই তেলের বিশাল ভাণ্ডার জমা থাকে। ইরানি সূত্র বলছে কোসম আইল্যান্ডের পাশাপাশি বন্দর আব্বাসের বেশ কিছু এলাকাতেও জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হরমুজ প্রণালীতে এই কেশম আইল্যান্ড হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে ইরানের কোস্টাল ডিফেন্স সিস্টেম, তারপরে আপনার র্যাডার এবং নৌবাহিনীর সমস্ত সম্পদ রাখা আছে। আর ঠিক এই কারণেই এই হামলাগুলোকে শুধু সাধারণ কোনো এয়ার স্ট্রাইক বলা যাবে না। এটা মূলত হরমুজ প্রণালীতে ইরানের সামরিক ক্ষমতাকে পুরোপুরি পঙ্গু করে দেওয়ার একটা মার্কিন চেষ্টা। এদিকে আমেরিকার পলিটিক্যাল ম্যাগাজিন এক্সিওস এক সিনিয়র আমেরিকান অফিসিয়ালের বরাতে ঠিক একই দাবি করেছে যে আমেরিকা হরমুজ প্রণালীর চারপাশে থাকা ইরানের মিসাইল সিস্টেম আর আইআরজিসির স্পিড বোটগুলোকে উড়িয়ে দিয়েছে। এরই মাঝে ইরানের সরকারি নিউজ এজেন্সি ইরনা জানিয়েছে যে হরমুজগানে হওয়া এই হামলায় একজন মেনটেনেন্স ওয়ার্কার নিহত হয়েছেন এবং ২ জন আহত হয়েছেন। দর্শক, এই সব খবর গতকাল ১২ই জুলাই রাত ১০টার পর থেকে আসতে শুরু করে, ডেভেলপ হতে শুরু করে। কিন্তু এর মধ্যে কিছু সূত্র এমন একটা দাবি করেছে যা শুনলে আপনার রক্ত হিম হয়ে যাবে। তারা বলছে এই হামলার নিশানা নাকি নিউক্লিয়ার ফ্যাসিলিটির কাছাকাছি এলাকাগুলোতেও হয়েছে। যদি সত্যি সত্যি কোনো নিউক্লিয়ার ফ্যাসিলিটির ক্ষতি হয় এবং রেডিয়েশন ছড়ায়, তবে সেটা শুধু ইরানেই আটকে থাকবে না, এর মারাত্মক প্রভাব পড়বে উপসাগরীয় আরব দেশগুলোতেও। দর্শক, এবার ইরানের পাল্টা হামলার খবরগুলো শুনুন আর সাথে ছবি ভিডিওগুলোও দেখুন। গতকাল ১২ই জুলাই গভীর রাতে আমেরিকার হামলার পরপরই ইরান পাল্টা আঘাত এনেছে। রাতভর আসা প্রাথমিক রিপোর্ট অনুযায়ী ইরান কুয়েতে থাকা আমেরিকার সামরিক ঘাঁটিতে আবারও মিসাইল হামলা চালিয়েছে। যুদ্ধ পরিস্থিতি ট্র্যাক করা কিছু সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল দাবি করছে যে ইরান আমেরিকার অ্যাটকমাস মিসাইল সিস্টেমকে নিশানা করেছে। এরই মাঝে আল মায়াদিন পত্রিকা সহ বেশ কিছু সূত্র দাবি করছে যে এই হামলায় আমেরিকান ফোর্সের বেশ কয়েকজন জওয়ান নিহত হয়েছে। ফার্স নিউজ তো বলেই দিয়েছে যে ৩ জন আমেরিকান সেনা মারা গেছে। আমি আপনাদের এখনই দেখাচ্ছি বিস্তারিত ওই খবরের। যদিও দর্শক, এই দাবির এখনও কোনো অফিসিয়াল সত্যতা বা কনফার্মেশন আসেনি, আর আমেরিকাও এই বিষয়ে মুখে একেবারে কুলুপ এঁটে আছে। আইআরজিসি বা খতম আল আম্বিয়ার তরফ থেকেও এই হামলার পুরো বিস্তারিত রিপোর্ট এখনও দেওয়া হয়নি, আজ দেওয়া হবে। কিন্তু ইরানের নিউজ এজেন্সিগুলো কি দাবি করছে সেটা আমি আপনাদের অবশ্যই দেখাবো। এদিকে কুয়েতের ডিফেন্স মিনিস্ট্রি জানিয়েছে আল সাইবা পোর্টের কাছে থাকা একটা অয়েল প্ল্যাটফর্মে অজানা একটা ড্রোন আঘাত এনেছে, যাতে একজন কর্মী আহত হয়েছেন
আর এছাড়াও ইরাক সীমান্তের কাছে কুয়েতের উত্তরাঞ্চলে থাকা 3টে বর্ডার পোস্টে বেশ কয়েকটি প্রজেক্টাইল মানে মিসাইল বা ড্রোন আছড়ে পড়ার কথা নিশ্চিত করেছে কুয়েত সরকার। দর্শক, ইরানের হামলার খবর তো আপনারা দেখলেন। এবার গতকাল 12ই জুলাই রাত 11:15টার দিকে আসা এমন একটা রিপোর্ট শুনুন যা পুরো গালফ রিজিয়নের ঘুম হারাম করে দিয়েছে। ইরানের খবর পোস্ট করা ইরান অবজারভার নামের একটি এক্স হ্যান্ডেল দাবি করেছে যে আমেরিকা ইরানের বুশেহের নিউক্লিয়ার ফ্যাসিলিটির খুব কাছের একটা বিল্ডিংয়ে ভয়ানক আঘাত করেছে। এই পোস্টে আরও বলা হয়েছে, যদি বুশেহের নিউক্লিয়ার রিঅ্যাক্টরের কোনো ক্ষতি হয় তবে সেখান থেকে বের হওয়া রেডিও অ্যাক্টিভ বা তেজস্ক্রিয় পদার্থ কাতার এবং ইউএই পর্যন্ত পৌঁছাতে পারে। তবে দর্শক, এটা শুধুই সোশ্যাল মিডিয়ার একটা দাবি। এখনও আমেরিকা, ইরান বা কোনো ইন্টারন্যাশনাল নিউক্লিয়ার এজেন্সির তরফ থেকে এর কোনো অফিসিয়াল সত্যতা এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তবে এই কথাটা মনে রাখবেন যে আজকাল বড় বড় খবর কিন্তু প্রথমে সোশ্যাল মিডিয়াতেই আসে, তারপর খবরের কাগজ পর্যন্ত পৌঁছতে আরও কয়েক ঘন্টা লেগে যায়। যদি দুর্ভাগ্যবশত এমন কিছু সত্যিই ঘটে তবে সেটা পুরো মিডল ইস্টের জন্য একটা ভয়ঙ্কর মুহূর্ত হবে। এবার আমি আপনাদের কিছু প্রমাণ দেখাচ্ছি যাতে আপনাদের কাছে খবরগুলো আরও পরিষ্কার হয়। গতকাল 12ই জুলাই রাত 9:58 ইরানের বিখ্যাত ফার্স নিউজ এজেন্সি লিখেছে, কুয়েতে মিসাইল হামলায় 3 জন আমেরিকান সেনা নিহত। তারা আরও লিখেছে যে এই 3 জন মারা যাওয়ার পাশাপাশি ওই হামলায় আরও বেশ কয়েকজন আমেরিকান সেনা গুরুতর আহত হয়েছে। তবে তারা এটাও লিখেছে যে খবরটি সূত্রের বরাতে পাওয়া। এরপর রাত 11:13 তারা আরেকটা খবর দেয়, ইরান কুয়েতে আমেরিকার হাইমার্স লঞ্চ প্ল্যাটফর্ম ধ্বংস করেছে। দর্শক, আপনারা জানেন হাইমার্স হলো গ্রাউন্ড টু গ্রাউন্ড রকেট সিস্টেম যা দিয়ে আমেরিকা ভয়ঙ্কর হামলা চালায়। ইরান দাবি করেছে যে তারা একটি অত্যন্ত নিখুঁত ড্রোন অপারেশনের মাধ্যমে কুয়েতে থাকা আমেরিকার এই হাইমার্স সিস্টেমকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। এখানেই শেষ নয়, ইরানের খবর লেখা কিছু সূত্র দাবি করছে যে জর্ডানের প্রিন্স হাসান এয়ারবেসে থাকা আমেরিকার $240 মিলিয়ন দামের একটি MQ-4C ড্রোন ইরান ধ্বংস করে দিয়েছে, প্রায় পুরোপুরি ধ্বংস। এদিকে আরেকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম লিখেছে যে আমেরিকার সেন্টকম ইরানের উপর হওয়া হামলার হাই ডেফিনেশন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফুটেজ প্রকাশ করেছে। তারা বলছে এগুলো শুধু পিআর স্ট্যান্ড নয়, এগুলো হলো আইআরজিসির যুদ্ধ করার ক্ষমতাকে সার্জিক্যাল স্ট্রাইকের মাধ্যমে পঙ্গু করে দেওয়ার একটা জলজান্ত প্রমাণ। দর্শক, এর মধ্যেই বড় বড় হেডলাইন্স আসা শুরু হয়ে গেছে। দ্য টাইমস অফ ইসরায়েল খবর ছেপেছে যে আমেরিকা ইরানের ডিফেন্স সিস্টেমে আঘাত করেছে। তাদের টাইম স্ট্যাম্প দেখাচ্ছে 7:53। আমরা হয়তো তাদের চেয়ে কয়েক ঘন্টা এগিয়ে আছি, কারণ এই ওয়েবসাইটগুলো লন্ডন বা আপনার ইউরোপের টাইম জোন মেনে চলে। এছাড়াও দর্শক, গতকালকের গভীর রাতের আপডেটে বলা হচ্ছে আমেরিকা হরমুজ প্রণালীতে ইরানের স্পিড বোট এবং এয়ার ডিফেন্স সিস্টেমে ব্যাপক হিট করেছে। আর এই মুহূর্তের সবচেয়ে তাজা আপডেট হলো আল জাজিরা ব্রেকিং নিউজ দিয়ে কনফার্ম করেছে যে ইরান কুয়েতে আমেরিকার হাইমার্স মিসাইল সিস্টেমের উপর সত্যি অ্যাটাক করেছে। এখন আমেরিকা এটাকে কতটা ক্ষতি হিসাবে মানবে সেটা তো তারাই জানে। দর্শক, গত কয়েক মাস ধরে আমি আপনাদের বারবার একটা কথাই বলে আসছি, এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। যেসব ছোট ছোট হামলা, পাল্টা হামলা আর সীমিত সংঘর্ষ আমরা এতদিন ধরে দেখছিলাম, সেগুলো ছিল আসলে আরও বড় একটা যুদ্ধের পূর্বাভাস। আমি বারবার বলেছি এই সংঘাত এখানে থামবে না, বরং ধাপে ধাপে আরও ভয়াবহ রূপ নেবে। আর আজকের ঘটনাগুলো দেখে মনে হচ্ছে সেই আশঙ্কাই বাস্তবে পরিণত হতে শুরু করেছে। এখন আর শুধু 1-2টি লক্ষ্যবস্তুতে সীমিত হামলার বিষয় নয়, সামরিক ঘাঁটি, কৌশলগত স্থাপনা, হরমুজ প্রণালী, এমনকি পারমাণবিক স্থাপনার আশপাশ পর্যন্ত সংঘাত পৌঁছে গেছে। অর্থাৎ পরিস্থিতি এমন পর্যায়ে চলে যাচ্ছে যেখানে প্রতিটি হামলার পাল্টা হামলা পুরো অঞ্চলকে আরও বড় সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে।
তবে এটাও মনে রাখা জরুরি, যুদ্ধক্ষেত্রে প্রথম দিকে আসা অনেক তথ্য ও দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয় না। তাই বিভিন্ন পক্ষের দাবি প্রতিদাবি সময়ের সঙ্গে বদলাতেও পারে। কিন্তু একটা বিষয় পরিষ্কার, মধ্যপ্রাচ্যের এই সংকট এখন অনেক বিস্তৃত ও বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে এবং আগামী দিনগুলোতে পরিস্থিতি আরও দ্রুত পরিবর্তিত হতে পারে। দর্শক, ইতিহাস আমাদের একটা জিনিস বারবার শিখিয়েছে, বড় যুদ্ধ কখনোই একদিনে শুরু হয় না। প্রথমে হয় সীমিত হামলা, তারপর পাল্টা হামলা, এরপর একের পর এক নতুন দেশ, নতুন ফ্রন্ট, নতুন অস্ত্র সেই সংঘাতে জড়িয়ে পড়ে। প্রথম বিশ্বযুদ্ধের শুরুতেও অনেকে ভেবেছিল কয়েক সপ্তাহের মধ্যে পরিস্থিতি শান্ত হয়ে যাবে, কিন্তু শেষ পর্যন্ত সেই সংঘাত পুরো বিশ্বকে গ্রাস করেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগেও ছোট ছোট সামরিক পদক্ষেপকে অনেকে সাময়িক সংকট বলে মনে করেছিলেন, অথচ কয়েক বছরের মধ্যেই তা মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ যুদ্ধে পরিণত হয়েছিল। আমি বলছি না যে বর্তমান পরিস্থিতি ইতিহাসের সেই পথ অনুসরণ করবে, তবে ইতিহাসের একটা শিক্ষা স্পষ্ট, যখন কৌশলগত স্থাপনা, গুরুত্বপূর্ণ ঘাঁটি, সমুদ্রপথ, বড় বড় শক্তিগুলো সরাসরি সংঘর্ষের মধ্যে জড়িয়ে পড়ে, তখন পরিস্থিতি খুব দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তাই আগামী কয়েকদিন এবং কয়েক সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই সংঘাত এখানেই থেমে যাবে নাকি আরও বড় যুদ্ধের দিকে এগোবে, সেটাই এখন পুরো বিশ্বের নজরে। আসসালামু আলাইকুম। মার্কিন যুক্তরাষ্ট্রের গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস সংবাদ প্রকাশ করেছে, ইরানের সাবেক প্রেসিডেন্ট, দুইবারের জননন্দিত নেতা প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ নাকি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে গোপন বৈঠক করেছে। একবার নয়, দুইবার। এবং আয়াতুল্লাহ আলী খামেনিকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার পর ইসরায়েলের পরিকল্পনা ছিল নাকি আহমেদিনেজাদকে ক্ষমতায় বসানো। মানে নিউ ইয়র্ক টাইমস বলতে চাচ্ছে আহমেদিনেজাদ ইসরায়েলের লোক কিংবা ইসরায়েলের হয়ে কাজ করবে। কতটুকু বিশ্বাসযোগ্য এই ঘটনা, যেখানে আহমেদিনেজাদকে দেখা গিয়েছে আয়াতুল্লাহ আলী খামেনির সুখ র্যালিতে অংশগ্রহণ করতে। এই বিষয় নিয়ে বিস্তারিত জানাবো লাইভের পরবর্তী অংশে। গরম গরম আরো অনেকগুলো সংবাদ আছে, সেগুলো দিয়ে আসি। এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই ঘোষণা করেছেন, এখন থেকে হরমুজ প্রণালীর উপর আবারও অবরোধ আরোপ করলো আমেরিকা। সেখান থেকে শুধুমাত্র ইরানি জাহাজগুলো থেকে ট্যাক্স আদায় করবে আমেরিকা। কত কত টাকা ট্যাক্স? 20% ট্যাক্স আদায় করবে আমেরিকা। সেই টাকায় আমেরিকা বড়লোক হতে চায়। অন্যদিকে ইরানের পক্ষ থেকে হুঁশিয়ার করে দেওয়া হয়েছে, হরমুজ নিয়ে বাড়াবাড়ি করলে, ইরানের বিরুদ্ধে অবরোধ দিলে শুধু অপমানিত, লাঞ্ছিত হয়ে ফিরে যেতে হবে আমেরিকাকে। কিছুক্ষণ আগে নতুন উত্তেজনা শুরু হয়েছে সৌদি আরব এবং ইয়েমেনের মধ্যে। ইয়েমেনের রাজধানী সানা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ব্যাপক বোম্বিং করেছে সৌদি আরবের বিমান বাহিনী। في هذه اللحظات مشاهدينا الكرام كما تشاهدون غارات يومية عدوانية على مدار صنعاء الدولي. إلى حد الآن بغارتين استهدفت مدرج الهبوط والإقلاع هنا كما تشاهدون. ইরান থেকে খামেনির জানাজায় অংশগ্রহণ শেষ করে ইয়েমেনের যে হুতি নেতারা ফিরছিল ইয়েমেনে, তাদেরকে বাধা দেওয়ার জন্য, তারা যেন সানাতে অবতরণ না করতে পারে, সেই জন্যই এইভাবে ইয়েমেনে বোম্বিং করে সৌদি আরব। শেষ পর্যন্ত বিমানটি ইয়েমেনের হুদাইদ বন্দরে ল্যান্ড করতে বাধ্য হয়। এদিকে পাল্টা হামলার হুঁশিয়ারি করেছে ইয়েমেনের আনসারুল্লাহ হুতি বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি। তিনি বলেছেন, ইয়েমেনের রাজধানীতে আক্রমণ গ্রহণযোগ্য নয় এবং সেটির জবাব ছাড়াও থাকবে না, এটির জবাব আমরা দেব। এদিকে আরো বড় নতুন উত্তেজনা শুরু হয়েছে মিশরের সাথে প্রতিবেশী রাষ্ট্র ইথিওপিয়ার। মিশরের পক্ষ থেকে বলা হয়েছে, ইথিওপিয়া নীল নদের উপর বাঁধ দিয়ে মিশরকে পানি বঞ্চিত করতে চাইছে, ঠিক যেমনটা ভারত সিন্ধু নদীর উপর বাঁধ দিয়ে
তিস্তা নদীর উপর বাদ দিয়ে পাকিস্তান এবং বাংলাদেশকে পানি বঞ্চিত করে। কিন্তু মিশর ইথিওপিয়ার এই রেনেসার ডাম নিয়ে আলোচনা করেছে, সে আলোচনায় কোনো ফল আসেনি। এবার মিশরের পক্ষ থেকে হুঁশিয়ার করে দেওয়া হয়েছে, পানির অধিকার আদায়ের জন্য মিশর যে কোনো কিছু করতে প্রস্তুত রয়েছে। আমরা আজকের আলোচনায় মিশর এবং ইথিওপিয়ার সামরিক শক্তির একটা তুলনামূলক আলোচনা করব। সেই সাথে আজকের আরেকটা বড় সংবাদ, তুরস্কে সফর করছে মিশরের একদল জেনারেল। মিশরের সেনাবাহিনীর বা সশস্ত্র বাহিনীর প্রধান, মিশরের প্রতিরক্ষা মন্ত্রী, মিশরের মিলিটারি প্রোডাকশন মন্ত্রী সহ গুরুত্বপূর্ণ মন্ত্রীরা তুরস্ক সফর করছেন। শুধু তাই নয়, তুরস্কের সাথে মিশরের সেনাবাহিনীর অনেকগুলো সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। এদিকে মিশর ইথিওপিয়াকে ঘিরে ফেলতে চাইছে। ইথিওপিয়ার প্রতিবেশী দেশ ইরিত্রিয়া এবং সোমালিয়ার সাথে নতুন চুক্তি করেছে মিশর। মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা বাড়ছে। সুদানের যুদ্ধের পর এবার আরো বড় যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে আফ্রিকাতে। প্রিয় দর্শক, আজকে 13ই জুলাই মধ্যপ্রাচ্যের সবশেষ পরিস্থিতি নিয়ে তুরস্ক থেকে আপনারা দেখছেন তুর্কিপিডিয়া নিউজের লাইভ। কে কোথা থেকে আমাদের লাইভে অংশগ্রহণ করছেন কমেন্টে জানাতে পারেন। প্রথমেই ইরানের সংবাদ দেব। ইরানের প্রেসিডেন্ট আহমেদি নেজাদকে নিয়ে একটি বিভ্রান্তিকর অবিশ্বাস্য সংবাদ প্রচার করেছে নিউ ইয়র্ক টাইমস। আমরা নিউ ইয়র্ক টাইমসের নিউজের হেডলাইনটা দেখাতে চাই। ইনসাইড ইসরায়েল সিক্রেট অপারেশন টু কাল্টিভেট আহমেদি নেজাদ। হেডলাইনটি হলো, আহমেদি নেজাদকে ইসরায়েল বহু বছর ধরে লালন পালন করছে, তৈরি করছে। আহমেদি নেজাদকে নাকি ইরানের আয়াতুল্লাহ আলী খামেনির ক্ষমতাচ্যুত করার পর ক্ষমতায় বসানোর পরিকল্পনা ছিল ইসরায়েলের। সে কারণে ইসরায়েলের গোয়েন্দা প্রধান, মোসাদের গোয়েন্দা প্রধান ডেভিড বার্নিয়া অন্তত 2 দফায় আহমেদি নেজাদের সাথে দেখা করেছে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে। ইউরোপে হাঙ্গেরি দেশটা ইসরায়েলের সবচেয়ে সেফ হেভেন হিসেবে এত বছর ব্যবহার হয়ে এসেছে, যতদিন হাঙ্গেরির ক্ষমতায় ছিল ওরবান। তবে ওরবানের পরাজয়ের পর ইসরায়েলিদের জন্য হাঙ্গেরি এখন আর নিরাপদ জায়গা নয়। হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী পিটার ইসরায়েল বিরোধী অবস্থান নিয়েছে। কিন্তু সেটা মূল কথা না। মূল কথা, আহমেদি নেজাদ কি আসলে ইসরায়েলের সমর্থন নিচ্ছে, ইসরায়েলের হয়ে খেলছে, কতটা বিশ্বাসযোগ্য? আমরা এই জায়গায় পবিত্র কোরআনের সেই আয়াতটির কথা মনে করিয়ে দিতে চাই। আল্লাহ তাআলা বলেছেন, যখন ফাসিকরা তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, তোমরা আগে সেটা যাচাই করো, সাথে সাথে বিশ্বাস করো না, সাথে সাথে সিদ্ধান্ত নিও না। নিউ ইয়র্ক টাইমসের মতো পত্রিকা সারাটা জীবন, যখন আহমেদি নেজাদ জনগণের ভোটে নির্বাচিত ছিল, একবার নয় 2 বার, তখন এই নিউ ইয়র্ক টাইমস আহমেদি নেজাদকে উগ্রপন্থী, কট্টরপন্থী, ইসরায়েল বিরোধী একজন নেতা হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিল। কলম্বিয়া ইউনিভার্সিটিতে ভাষণ দিতে গিয়েছিলেন আহমেদি নেজাদ। সেখানে ইসরায়েলি লবি, ইসরায়েলি ছাত্ররা আহমেদি নেজাদকে লাঞ্ছিত করার চেষ্টা করেছে, যদিও এসবের কোনো পাত্তা দেননি আহমেদি নেজাদ। ইরানের ইতিহাসে আহমেদি নেজাদ সবচেয়ে কট্টরপন্থী এবং সবচেয়ে সৎ নেতাদের একজন। আহমেদি নেজাদ সেই নেতা যিনি ইরানের পরমাণু প্রযুক্তি, পরমাণু বোমা তৈরির কাজকে, সকল চ্যালেঞ্জকে মোকাবেলা করে দ্রুত গতিতে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। আহমেদি নেজাদ জুব্বা, জাব্বা, পাগড়ি, টুপি পরতো না, সাধারণ কোটটাই পরতো। কিন্তু আহমেদি নেজাদ ইরানকে শক্তিশালী করার জন্য সব চেষ্টা করেছেন, আপোষ করেনি পশ্চিমাদের সাথে। কিন্তু আহমেদি নেজাদের পরবর্তী যে প্রেসিডেন্ট এসেছিল হাসান রুহানি, হাসান রুহানি ছিল জুব্বা পরা হুজুর, কিন্তু সংস্কারপন্থী। হাসান রুহানির সময় আমেরিকার সাথে, বারাক ওবামা প্রশাসনের সাথে সমঝোতা হয়েছিল, চুক্তি হয়েছিল, এবং সেই সমঝোতার কারণে ইরান তার পারমাণবিক বোমা তৈরির প্রকল্প থেকে সরে এসেছিল, কয়েক বছরের জন্য স্থগিত করেছিল। এবং সে কারণেই আজকে ইরানের হাতে পারমাণবিক বোমা নেই। সেদিন যদি আহমেদি নেজাদ ক্ষমতায় থাকতেন কিংবা পরবর্তী ইলেকশনে আসতে পারতেন, হয়তো এতদিনে ইরানের পারমাণবিক বোমা থাকতো। আহমেদি নেজাদ সেই নেতা যিনি ইরানের নিজস্ব ফাইটার জেট তৈরির প্রকল্প তিনি শুরু করেছিলেন। পরবর্তী প্রেসিডেন্টরা তাদের অযোগ্যতার কারণে এটা কমপ্লিট করতে পারেনি।
এখন আহমেদিনেজাদের বিরুদ্ধে কেন পশ্চিমাদের এই প্রচারণা, যে আহমেদিনেজাদ আয়াতুল্লাহ আলী খামেনির সুখ মিছিলে উপস্থিত ছিলেন। আহমেদিনেজাদ যদি মুসাদের লোক হতেন তাহলে তার বাড়িতে কেন বিমান হামলা হলো? আহমেদিনেজাদ কেন আহত হলো? আহমেদিনেজাদকে মেরে ফেলার জন্য চেষ্টা করা হয়েছে। আমার কাছে যেটা মনে হয়, ইরানের আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরানকে নেতৃত্ব দেওয়ার মতো একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র একজন নেতা রয়েছেন, যিনি আহমেদিনেজাদ, যিনি একাধারে যোগ্য এবং একাধারে জনগণের কাছে জনপ্রিয়। গত 3টি নির্বাচনে আহমেদিনেজাদকে ইলেকশন করতে দেয়া হয়নি। আহমেদিনেজাদ বারবার প্রেসিডেন্ট পদে ইলেকশন করতে চেয়েছেন, কিন্তু ইরানের গার্ডিয়ান কাউন্সিল কোনো কারণ ছাড়াই তার প্রার্থিতা বাতিল করেছে। ইরানের এই যোগ্য নেতা যেন আবারও ইরানি জাতিকে নেতৃত্ব দিতে না পারে, সেজন্য তাকে নিজেদের লোক বলে প্রচার করে থাকতে পারে মুসাদের লোকজন, আমেরিকার লোকজন। সেজন্যই এই ধরনের রিপোর্ট হতে পারে। এটা আমার বিশ্লেষণ। আপনার মত কি কমেন্টে জানাতে পারেন। আহমেদিনেজাদের মতো পোর খাওয়া লোক, ছাত্র জীবন থেকে রাজনীতি করা, ইরানের ইসলামী বিপ্লবে নেতৃত্ব দেওয়া, যেই নেতা মার্কিন দূতাবাসের কর্মীদেরকে, মার্কিন এম্বাসিকে ঘেরাও করেছিল, সেই নেতা মোসাদের টোপ গিলবে এত সহজ? আহমেদিনেজাদ একজন অনাড়ম্বর জীবনযাপনে ব্যস্ত নেতা, যার জীবনে বিলাসিতার কোনো লেশমাত্র নেই। জীবনের শেষ প্রান্তে এসে কেন ইসরায়েলের টোপ গিলবে? কতটা বিশ্বাসযোগ্য এই সংবাদ? প্রিয় দর্শক, আমরা ইরানের বিরুদ্ধে নতুন ব্যবস্থার সংবাদে চলে যাচ্ছি। নতুন করে হঠাৎ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি টুইট করেছে। সেই টুইটে ট্রাম্প বলছে, এবার হরমুজ প্রণালীতে ইরান বন্ধ করা লাগবে না, আমরাই বন্ধ করে দিচ্ছি, আমরাই হরমুজ প্রণালীতে অবরোধ দিচ্ছি। তবে এই অবরোধ হবে শুধু ইরানের জাহাজের বিরুদ্ধে। ইরানের কোনো জাহাজ যদি হরমুজ প্রণালী ক্রস করতে চায়, আমরা তাদের কাছ থেকে টোল আদায় করব। জাহাজে যতটুকু পণ্য থাকবে তার 20% দাম আমাদেরকে দিতে হবে, সেখান থেকে আমরা অনেক টাকা ইনকাম করব। ডোনাল্ড ট্রাম্পকে কি বলবেন? ডোনাল্ড ট্রাম্প বলছে, আমি হলাম, আমেরিকা হলো দ্য গার্ডিয়ান অফ হরমুজ স্ট্রেইট, হরমুজ প্রণালীর নাকি গার্ডিয়ান, এবং এখন থেকে হরমুজ প্রণালীর নিরাপত্তার দায়িত্ব আমেরিকার। মানে যা যা ইরান বলেছে তা তা ট্রাম্প বলছে। এটাকে ছেলে মানুষই বললেও কম হয়। বাংলাদেশে একটা প্রবাদ আছে, ছাগলে কিনা খায় আর কে কিনা বলে। সে যাই হোক, ইরানের বিরুদ্ধে যে নতুন অবরোধের ঘোষণা দিয়েছে ট্রাম্প, তার বিরুদ্ধে কঠিন হুঁশিয়ারি দিয়েছে ইরানের আইআরজিসির পক্ষ থেকে। কিছুক্ষণ আগে ইরানের আইআরজিসির একজন সিনিয়র জেনারেল বক্তব্য রেখেছেন। ইরানের ইসলামিক বিপ্লব রক্ষী গার্ডের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহেব্বি বলেছেন, হরমুজ প্রণালীতে হস্তক্ষেপ করে যুক্তরাষ্ট্র বৈশ্বিক তেল ও গ্যাস নিরাপত্তাকে গুরুতরভাবে বিপন্ন করেছে। এজন্য ওয়াশিংটনকে অবশ্যই জবাবদিহির মুখোমুখি হতে হবে। মার্কিন পদক্ষেপের জবাবে আরো অপমানিত হতে হবে আমেরিকাকে। অন্যদিকে একজন ব্রিটিশ বিশ্লেষক বলছেন, আমেরিকা ইরানের বিরুদ্ধে যতই হামলা চালাবে, আমেরিকাকে ইরান ততই জবাব দেবে। ইরান কোনো ছেড়ে কথা বলবে না। প্রিয় দর্শক, ইরান আমেরিকা উত্তেজনার মধ্যে নতুন করে আগুনে যেন ঘি ঢাললো সৌদি আরব। ইরানে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিয়ে ইয়েমেনের আনসারুল্লাহ হুতি বাহিনী যখন নিজের দেশে, নিজের রাজধানীতে ফিরতে চেয়েছে, তখন ইয়েমেনের রাজধানী সানার এয়ারপোর্টে বিমান হামলা করেছে সৌদি আরবের বিমান বাহিনী। সৌদি আরবের এই কাজটিকে সমর্থন করার মতো? ইয়েমেনের নাগরিকরা ইরানে গিয়েছে, আবার ইরান থেকে ইয়েমেনে ফিরেছে, তাতে সৌদি আরবের কি যায় আসে? এবং তারা ইয়েমেনের রাজধানী সানাতে নামতে চেয়েছে, সানা তো তাদেরই নিয়ন্ত্রণে, কিন্তু তাদেরকে সানায় নামতে দেয়নি, তাদেরকে ঠেলে পাঠিয়েছে হুদাইদ বন্দরে। এই ঘটনাটি মধ্যপ্রাচ্যের
উত্তপ্ত পরিস্থিতিকে আরো উত্তপ্ত করবে। এদিকে ইয়েমেনের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, সৌদি আরবের এই হামলার যথোপযুক্ত জবাব দিবে ইয়েমেনের আনসারুল্লাহ হুতি বাহিনী। মধ্যপ্রাচ্য যখন জ্বলন্ত আগ্নেয়গিরির মতো, তখন নতুন আগুনের সুপ্ত আগ্নেয়গিরির মতো উত্তপ্ত হচ্ছে আফ্রিকা। আফ্রিকার দেশ ইথিওপিয়া নতুন করে উস্কানি দিচ্ছে মিশরকে। মিশরের হাজার বছরের গর্ব, মিশরের ফসল, মিশরের কৃষির সবচেয়ে বড় উৎস মিশরের নীল নদ। অথচ এই নীল নদের মুখে বাঁধ দিয়েছে ইথিওপিয়া। এই বাঁধের নাম রেনেসা বাঁধ বা রেনেসা ড্যাম। আপনারা শুনলে অবাক হবেন, ইথিওপিয়ার এই $6 বিলিয়ন বিশাল আকার রেনেসা ড্যামের টাকা দিয়েছে কে জানেন? টাকা দিয়েছে ইসরায়েল। ইসরায়েলের অর্থায়নে, ইসরায়েলের পরিকল্পনায় নীল নদের মুখে বাঁধ দিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে চায় ইথিওপিয়া। কিন্তু এই বাঁধটি যদি ইথিওপিয়া কমপ্লিট করে, তাহলে পানির অভাবে মরুভূমি হয়ে যাবে মিশর। মিশর দেশটি এমন দেশ, আয়তনে যত বড়ই হোক, মিশরের 90% এলাকায় কোনো চাষবাস করা যায় না, সাহারা মরুভূমি। মাত্র 10% জায়গায় চাষ করা যায়। সেই পানিটাও আসে নীল নদ থেকে। এখন এই নীল নদের পানি নিয়ে আমেরিকার মধ্যস্থতায় দফায় দফায় আলোচনা করেছে মিশর, কিন্তু সোজা আঙ্গুলে ঘি উঠবে না। মিশর যতই আলোচনা করুক, শুধু কাল ক্ষেপণ করেছে ইথিওপিয়া। তলে তলে তারা ড্যাম তৈরি করে ফেলেছে। এখন সরাসরি সামরিক চাপ ছাড়া পানি আদায়ের আর কোনো পথ দেখছে না মিশর। এ কারণে মিশর হুঁশিয়ারি দিচ্ছে ইথিওপিয়াকে যে যদি পানির অধিকার থেকে মিশরকে বঞ্চিত করার চেষ্টা করা হয়, তাহলে মিশর পানি আদায় করে ছাড়বে। আমরা আফ্রিকার এই খ্রিস্টান দেশ ইথিওপিয়া, যেটাকে আগে আবিসিনিয়া বলতো, সেই ইথিওপিয়ার লোকেশন যদি দেখি, ইথিওপিয়া এই মুহূর্তে সুদানের বিদ্রোহে, সুদানের আমিরাতি বিদ্রোহীদেরকে সাপোর্ট দিচ্ছে। ইথিওপিয়া, ইসরায়েল এবং আমিরাত এক হয়ে কাজ করছে। কার বিরুদ্ধে? সুদানের সরকারের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? মিশরের বিরুদ্ধে। মুখে মুখে নেতানিয়াহু সিসিকে যতই সাপোর্ট দিক, চতুর্দিক থেকে মিশরকে বিপদে ফেলানোর জন্য ইসরায়েলের একটা ইন্টিগ্রেটেড, একটা কম্প্রিহেন্সিভ পরিকল্পনা রয়েছে। আপনি যদি মিশরের পশ্চিমে লিবিয়ার দিকে তাকান, সেখানে খলিফা হাফতারকে অস্ত্র দিচ্ছে ইসরায়েল। আপনি যদি সুদানের দিকে তাকান, সুদানের বিদ্রোহীদের অস্ত্র দিচ্ছে আমিরাত, আমিরাতকে দিচ্ছে ইসরায়েল। আপনি যদি গাজার দিকে তাকান, তাহলে গাজাকে অশান্ত করছে কোন দেশ? এবং মিশর এই বেকায়দা পরিস্থিতির মধ্যে শেষ পর্যন্ত নিজেদের নির্ভরযোগ্য মিত্র মনে করছে তুরস্ককে। মিশরের সশস্ত্র বাহিনী প্রধান আজকে তুরস্কে সফর করছেন। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল ইয়াসেরের সাথে তিনি আজকে বৈঠক করেছেন। তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রি, বিভিন্ন ইন্ডাস্ট্রিগুলো তারা ভিজিট করেছেন এবং শেষে তুরস্কের সাথে কয়েকটি সামরিক সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। আমরা যদি মিশরের সাথে ইথিওপিয়ার সামরিক শক্তির একটি তুলনা দেখাতে চাই, যেখানে মিশর সেনাবাহিনীর জন্য প্রতি বছর $2.5 বিলিয়ন ব্যয় করে, সেখানে ইথিওপিয়া $1 বিলিয়নেরও কম ব্যয় করে, 900 মিলিয়ন। মিশরের সেনাবাহিনী রয়েছে 4.5 লক্ষ, ইথিওপিয়ার রয়েছে মাত্র 1,62,000। মিশরের ট্যাঙ্ক রয়েছে 3,500, সেখানে ইথিওপিয়ার 500 ট্যাঙ্কেরও কম। এবং এইভাবে আমরা যত দিক থেকেই দেখি, মিশরের সেনাবাহিনীর সাথে ইথিওপিয়া কোনো দিক থেকেই কম্পিট করার মতো অবস্থায় নেই। কিন্তু তারপরেও ইথিওপিয়া কেন মিশরকে চ্যালেঞ্জ করতে চাইছে? তার কারণ ইথিওপিয়ার ঘাড়ে নেতানিয়াহুর হাত রয়েছে। ইথিওপিয়া মনে করছে নেতানিয়াহুকে ম্যানেজ করে আমেরিকাকেও ম্যানেজ করতে পারবে, যে কারণে বিশাল শক্তিশালী দেশ মিশরকে পানি বঞ্চিত করার একটা পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। তবে পাল্টা পরিকল্পনা হিসেবে মিশর সুদানের সেনাবাহিনীকে সাপোর্ট দিচ্ছে, সোমালিয়ার সরকারের সাথে সামরিক চুক্তি করেছে এবং সর্বশেষ ইরিত্রিয়ার সাথে সামরিক চুক্তি করেছে। এর মাধ্যমে মিশরও ইথিওপিয়ার 3 দিকের প্রতিবেশী দেশগুলোর সাথে সুসম্পর্ক তৈরি করছে। এই সমস্যার যদি শান্তিপূর্ণ কোনো সমাধান না হয়, তাহলে এটি আফ্রিকাতে একটা নতুন যুদ্ধের সূচনা করতে পারে। প্রিয় দর্শক, আমরা আজকে লাইভের শেষ দিকে
লাইভে সংবাদ দিব বাংলাদেশের একটি সংবাদ দিয়ে। বাংলাদেশে আজকে একজন হাই প্রোফাইল ব্যক্তি অ্যারেস্ট হয়েছেন। আপনারা অনেকেই জেনেছেন গাইবান্ধার আলোচিত হরিদাস পাল তরুণীকে আজকে